সাধারণ মানুষ থেকে শুরু করে যে কোনো মানুষের কাছে ছড়াটা অনেক বেশি গ্রহণযোগ্য, সেটা হয়তো সাবলীলভাবেই হয়ে আসছে। তবে কবিতারও অনেক মানে শ্রোতা রয়েছেন, পাঠক পাঠিকা রয়েছেন। তবু আমি একটা ছড়া দিয়ে শুরু করছি। ছড়াটা বহুকাল আগেই লিখেছিলাম, ট্রয়ের রানী বলে ছড়াটা। আমার খুব প্রিয়। ট্রয়ের রানী হেলেন আমার বাড়ি এলেন, মাকে দিতে ঘুমটা দেখে অবাক হয়ে গেলেন। বলেন দারুণ হেসে, এলেম তোমার দেশে, হোমার আমায় পাঠিয়ে দিলেন ট্রয়ের যুদ্ধ শেষে। নমস্কার সবাইকে। এক্সপোজারের প্ল্যাটফর্মে সব ভিউয়ার এবং সাবস্ক্রাইবার বন্ধুদের আরেকবার স্বাগত জানাই। এবং আজকে শুরু হলো ছন্দ দিয়ে আমাদের জার্নি। প্র্যাকটিক্যালি বোঝাই যাচ্ছে যার সঙ্গে আমি রয়েছি আজকে, আই এম সো লাকি টু হ্যাভিং উইথ মি মাননীয় শ্রী সোমনাথ প্রধান মহাশয়, আমার খুব প্রিয় কবিদের মধ্যে একজন। সোমনাথ দা, হ্যাঁ, আমার সমস্ত ভিউয়ারের পক্ষ থেকে এবং অবশ্যই আমার তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। আজকে বাস্তবিক পক্ষে কবিতা নিয়ে আমাদের আজকে পথ চলা শুরু হলো এবং কথা হবে। কবে কথার সঙ্গে ছন্দ মিশে যে দুর্দান্ত একটা সংমিশ্রণ তৈরি হয়, যে অত্যাশ্চর্য কম্বিনেশন তৈরি হয়, যেটা আমাদেরকে অন্য একটা জগতে নিয়ে যায়, সেটা বলাই বাহুল্য, কবিতা বা কাব্য। এবং আমি এর আগেই বললাম যে আমার প্রিয় কবি যারা, তাদের মধ্যে অন্যতম সোমনাথ দা। শুনতে যদিও অতিরঞ্জন মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা তা না। আমি বর্তমান সময় যারা কবি, আমি ডেফিনেটলি রবীন্দ্রনাথ, নজরুল বা এদেরকে আমি এই প্রসঙ্গে আনবো না। এখন যারা কবিতা লিখছেন তাদের মধ্যে সোমনাথ দা আমার খুব প্রিয়। কেন সেটা পরে আসছি। তবে সোমনাথ দাকে নিয়ে আমি সোমনাথ আজকে থাকবো আপনাদের সঙ্গে, এবং ডেফিনেটলি চাইবো আপনারা যারা কবিতা ভালোবাসেন, কবিতায় জীবনযাপন করেন, কবিতা নিয়ে ঘুম ভাঙে, কবিতা নিয়ে ঘুমাতে যান, তাদের জন্য আজকের পর্বটা আশা করছি ভালো লাগবে। সোমনাথ দা, প্রথমে যে কথাটা বলবো আপনাকে, যে কবিতা নিয়ে পথ চলতে গিয়ে সবচেয়ে যেটা বড় সমস্যা আছে, যে আগে একটা বলা হতো যে কি করো ভাই, যদি কেউ বলেন কবিতা লিখি, আর কি করো। মানে ব্যাপারটা হচ্ছে এরকম ভাবে যে কবিতাকে নিয়ে বাঁচা যায়। এক সময় আমাদের প্রাচীন যুগে যদি ইতিহাস ঘেঁটে দেখি, তখন রাজকবি থাকতেন, বা বিভিন্ন বিদেশেও দেখা যেত কবিতা লিখে জীবনযাপন বা কেরিয়ার বা যেটা জীবিকা অর্জন বলা হয়, সেটা এক সময় ছিল। কিন্তু এখন কবিতার কি দুর্দিন বলবো তাহলে আমরা? না, দুর্দিন ঠিক নয়। কবিতার জায়গাতেই সে মানে উজ্জ্বল হয়ে আছে। আমাদের যেটা মানে কথা হচ্ছে, সেটা হচ্ছে কবিতা লিখে পয়সা ইনকাম করা যায়, তবে তার একটা পর্যায় রয়েছে। প্রথম যারা আমরা শুরু করি তারা ছোটখাটো পত্রিকায় এইসব লেখালেখি করি, আর পত্র পত্রিকাগুলো এমনিতেই তারা নিজেরাই খুব লড়াই করে, তো তারা পয়সা টয়সা তো দিতে পারে না। ওইভাবে লিখতে লিখতে সিঁড়ি চড়ার মতো এক ধাপ করে এগোতে তারপরে যখন একটু বড় পত্রিকাতে কেউ লেখালেখি শুরু করে, তখন সে কিন্তু পয়সা কড়ি পায়, এবং বেশ ভালো একটা জায়গা সে যখন যেতে পারে, তখন সেখান থেকে কবিতা পেশা হিসাবে সে নিতে পারে। তবে বেশিরভাগ লোক পেশা হিসাবে নেয় না, এটাকে একটা ভালোবাসার জায়গা থেকে একটা মানে মনের একটা, তার মনের বিকাশকে একটা জায়গায় পৌঁছে দিতে সেভাবে কবিতাকে দেখে বেশিরভাগ লোক। তো সেহেতু ওই জন্য পাশাপাশি একটা কিছু করাটা খুবই জরুরি হয়ে পড়ে, কারণ কবিতা প্রাথমিকভাবে কবিতা লিখে পয়সা টয়সা পাওয়া যায় না, এটা সত্যি কথা। মানে আপনি বলতে চাইছেন যে কবিতাটা ভালোবেসে কবিতা হওয়া উচিত। হ্যাঁ, এটা ভালোবাসা দরকার। এবং সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে এই যে কবিতার সঙ্গে আমাদের যে জীবনযাপন, সেটা সঙ্গে যদি প্রফেশন মিশে যায়, দ্যাটস গুড। না হলে কবিতার জন্যই কবিতা। হ্যাঁ, অবশ্যই ব্যাপারটাই তাই। কবিতার জন্যই কবিতা লিখতে হবে।
আর সবচেয়ে বড় কথা, আমার পাশাপাশি আমি যদি অন্য কিছু অন্য পেশার সাথে যুক্ত থাকি, তার জন্য কবিতার কোনো ক্ষতি হয় না। হ্যাম্পার হয় না একদম। মানে হোল টাইম পার্টি কর্মী শুনেছি আমরা, হুম। হোল টাইম অমুক কর্মী শুনেছি, কিন্তু হোল টাইম কবি ব্যাপারটা না হলেও কোনো সমস্যা হয় না, না। হোল টাইম কবি হতে পারে যার ধরুন জমিদারি আছে। হ্যাঁ, তো তার- রবীন্দ্রনাথের যে হ্যাঁ, ব্যাপারটা ছিল। তাকে কিছু চিন্তা করতে হবে না অর্থের জন্য, তিনি হোল টাইম কবিতা করতেই পারেন। তবে হ্যাঁ, একটা জায়গায় সময় আমি শুনেছি এই লেখালেখির জগতে অনেকে নিজেদের যে আসল পেশাটা ছিল সেটাকে ছেড়ে দিয়েছেন লেখালেখির জন্য, এমন একটা জায়গায় তারা গেছেন এবং সেখান থেকে তারা প্রচুর অর্থ উপার্জন করেছেন। তো অ্যাকচুয়ালি আমি প্রথমেই শুরু করলাম একটা বিতর্কিত প্রসঙ্গ দিয়ে এই কারণে, কারণ বাস্তবিক পক্ষে আমি নিজে কবিতা প্রেমিক, এবং সবচেয়ে বড় কথা, কবিতা ছাড়া ব্যক্তিগত জীবনে আমি ভাবতেই পারি না। ফলে যারা কবিতা বিদ্বেষী মানুষ, তাদের সঙ্গে তর্কে তো পেরে উঠি না, বা তর্ক করার ইচ্ছা অন্য সময় জাগে না, কিন্তু তাদের জন্য একটা জবাব আমি আমার খুব প্রিয় কবি সোমনাথের মুখ থেকে আমি আজকে শুনে নিলাম। সো দ্যাটস ওয়াই দাদা, আমি দাদা বলছি কারণ প্র্যাকটিক্যালি দাদা হিসেবেই দেখেছি, কলেজ লাইফে আপনার অনেক সিনিয়র ছিলেন, তো সেই জন্য দাদার সম্পর্কটাই আমি আজকে এখানে তুলে ধরছি। হ্যাঁ, অবশ্যই। তো কবিতা আমরা কিন্তু পরে শুনে নেব। তো আমি শুরু করেছিলাম যে কথাটা বলে যে আমার খুব প্রিয় কবি, এর ভেতরে একটা আমি জিনিস বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে এই, প্রায়শই এখন দেখা যায় আধুনিক কবিতা বলতে সবাই ভয় পেয়ে যান। মানে আমি একটু মজা করেই বললাম যে আধুনিক কবিতা বুঝতে গেলে মনে হয় মেডিজি লাগবে। সেইখানে দাঁড়িয়ে আপনার কবিতা অন্তত আমি বুঝতে পারি, এবং খুব একটা মাথা না খাটিয়ে। হ্যাঁ, এই উল্টো পিঠে একটা বিতর্ক রয়েছে যে টি.এস. ইলিয়ট সহজবোধ্য ছিলেন না, জীবনানন্দ সহজবোধ্য নন। তো সেখানে দাঁড়িয়ে আধুনিক কবিতা এরকমই হবে। কিন্তু অদ্ভুত ব্যাপার, আধুনিক কবিতার নামে আমার একটা অনুভব আমি বহুজনের সঙ্গে শেয়ার করেছি, এবং সত্যি কথা বলতে গিয়ে আমি কোনো স্যাটিসফ্যাক্টরি আনসার পাইনি যে কবিতাকে এত কঠিন হতে হচ্ছে কেন, বা করা হচ্ছে কেন, এবং ম্যান্ডেটরিলি বাধ্যতামূলকভাবে ছন্দকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। যেন ছন্দ থাকলে কবিতা ঠিক জাতে ওঠে না, ব্যাপারটা এরকম যেন দাঁড়িয়ে গেছে। আপনি কি বলবেন? না, প্রথম কথা হচ্ছে ছন্দটা বাদ দিচ্ছে কারা দেখতে হবে। আমার মনে হয় যারা সাহিত্যসেবী, যারা মানে সাহিত্যের মানে একটা বিশাল ভালোবাসার জায়গা থেকে দেখেন, তারা ছন্দটাকে বাদ দিতে পারেন। ছন্দ থাকে, কবিতায় ছন্দ তো খুবই দরকার। এমনকি গদ্যেও যদি কেউ লেখে, তারও একটা ছন্দের ব্যাপার রয়েছে। না, রিদম এবং রাইম দুটো আলাদা। রিদম যেটা ইন্ডিয়ান, আর রাইম হচ্ছে অন্তমিল। আমি অন্তমিল বাদ দিলাম, অন্তমিল ছড়াতে থাক, ছড়াতে অন্তমিল বেশি। কিন্তু আপনার কবিতা উৎকৃষ্ট মানের কবিতা আমরা পেয়েছি, দারুণ দারুণ অন্তমিল। হ্যাঁ, অন্তমিল থাকতে পারে। মানে আমি সব আমাদের হালের যে কবি, আমাদের সমবয়সী কবি যারা, একজন বিখ্যাত কবির নাম আমি বলছি, শ্রীজাত। তিনি তো সমস্ত মানে গদ্য বাদ দিয়ে সমস্তটাই অন্তমিল ছন্দে লিখছেন। এবং অন্তমিল ছন্দ কেন, মানে তার ভেতরেই আমার মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত সবই ব্যবহার করছেন, কিন্তু অন্তমিল রেখে। আপনি আরেকজন কবির নাম বলে দিলেন, আমার খুব প্রিয় জিনিস। হ্যাঁ, তো কোথাও তো তার মানে এই কমছে না, মানে যে তিনি আবেদন তো কমছে না। তিনি তো মানে খুব মানে একটা বিখ্যাত আমাদের বাংলা আইকন, হ্যাঁ, প্রথম দিকে সারি থাকবেন। তো ছন্দ নেই বলাও যাবে না, ছন্দ আছে। তার মানে বলতে হবে যে মূল স্রোতে আমাদের ছন্দ খুব প্রবল ভাবেই আছে। এবারে তারপরে আর বলবো যে দুর্বোধ্যতা, এই ব্যাপারটা খুব বিতর্কিত। এখন ব্যাপারটা হচ্ছে কি, কোনটা দুর্বোধ্য আর কোনটা অবদ্ধ, হ্যাঁ, খুব কঠিন। হ্যাঁ, এটা খুব মুশকিল। এখন কবি তার মনের ভাব প্রকাশ করেছেন বিভিন্ন চিত্রকল্প দিয়ে, বিভিন্ন এটা এনে সেটা এনে। তিনি তার মনকে যেভাবে নাড়া দিয়েছে বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন ছবি, তিনি সেগুলোকে সেভাবে লিখে যান। এবার সেটাকে উদ্ধার করার দায়িত্ব পাঠকের থাকে। অনেক পাঠক পারেন, অনেক পাঠক থাকেন। যেমন আমি যদিও কবিতা লিখি, আমি অনেক কবিতাই বুঝতে পারি,
অ্যাকচুয়ালি দাদা আপনি অনেক কবিতাই বুঝতে পারি সত্যি কথাটাই বলেছেন, একদম সৎভাবে। এখানে দুটো কথা একদম ফ্র্যাঙ্কলি, যদিও অন দ্য প্ল্যাটফর্ম অফ ইউটিউব কথাটা বলছি, বেশ কিছু কবিতা প্রচন্ড মাথা ঘামিয়ে, মানে মোটামুটি সাহিত্য নিয়ে, যে কোনো ভাষার সাহিত্য হোক না কেন, ইংরেজি সাহিত্য নিয়ে হয়তো পড়াশোনা, কিন্তু যতটা ইংরেজি পড়ি তার থেকে বেশি বাংলা পড়ি, আপনি হয়তো জানেনও। কারণ আমি সবাইকে বলি ইংলিশ ইজ মাই প্রফেশন, বেঙ্গলি ইজ মাই প্যাশন। তো সেই জায়গায় দাঁড়িয়ে বহু চেষ্টা করেও প্রথম শ্রেণীর বিভিন্ন কাব্য, যেগুলো বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশিত হয়, প্রথম শ্রেণীর পত্রপত্রিকা, আমি নাম করছি না, তার বহু কবিতা বুঝে উঠতে পারিনি, বহু চেষ্টা করেও বুঝে উঠতে পারিনি। তো তবে সেক্ষেত্রে আমি বলবো যে একটা উপায় আছে, সেটা হচ্ছে নিজের মতো করে একটা ব্যাখ্যা করে নেওয়া, নিজের মতো করে ভেবে নেওয়া। মানে একটা পড়লাম, এই ছবিটা আমি নিজের মতো করে একটা ভাবলাম, সেটা হতে পারে, সেটা কিন্তু একটা কবিতা থেকে আমি করতে পারি, যে আমি এই কবিতা পড়ে আমার ভাবনাটা এভাবে এসছে, বা এইটা আমি বুঝতে পারলাম, এটা আমার মনে হচ্ছে, এইটা বোধহয় এরকম। এটা করা যেতে পারে, এটাতে কারো কিছু বলার নেই। আর সব কবিতা সবাই কখনোই বুঝতে পারবে না, এটাও ঘটনা। আমি যদি আমার একটা দুর্দান্ত দুর্বোধ্য কবিতা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে এই মুহূর্তে শোনাতাম, যদি উনি থাকতেন ধরুন আমাদের এখানে, তো তিনিও যে বুঝতে পারতেন তার একদম স্বীকার করি। মোটামুটি যেটা হচ্ছে কি, এই জায়গাটা বিতর্ক, তার যেটা বললেন আপনি, বিতর্কটা চিরকালীন ছিল এবং এখনো আছে, যে সব কবিতা সবার জন্য না, এটা বাস্তব। এবং এখানে একটা ব্যাপার আছে, যে কবিতা যেরকম শুভ দাশগুপ্ত আমার খুব প্রিয় কবি, আমি জানি না আপনার প্রিয় কবি কিনা, শুভ দাশগুপ্ত আমার খুব প্রিয় কবি। উনি নিজেকে না কবি বলেন। কবি মানে কবিতা এবং না কবিতা কথার মধ্যে একটা স্লেস আছে, ব্যঙ্গ আছে, ডেফিনেটলি, এটা আমরা সবাই মোটামুটি বুঝি। এবং আমরা যারা অকবি, আমি তিনটে ক্যাটেগরি করি: কবি, না কবি এবং অকবি। কবিতা তাহলে কি কেবল কবিদের জন্য থাকবে? মানে ধরুন কবিতা তো পাঠকের জন্য, সেই পাঠকের একটা মিনিমাম কোয়ালিটি দরকার, ডেফিনেটলি একটা মিনিমাম কোয়ালিফিকেশন দরকার কবিতাটা বোঝার জন্য, একটা ন্যূনতম মানসিক যোগ্যতা, আমি শিক্ষাগত যোগ্যতা বলছি না, মানসিক যোগ্যতা দরকার, বৌদ্ধিক যোগ্যতা দরকার। কিন্তু সেই অ্যাভারেজ বৌদ্ধিক যোগ্যতা সম্পন্ন যে পাঠক, তাদের জন্য ধরলাম আমি ম্যাক্সিমাম কবিতাগুলো লেখা হলো না, তার মানে কম সংখ্যক কবিতা থাকলো অ্যাভারেজদের জন্য, তাহলে বেশি সংখ্যক কবিতা জনগণ বা তথাগত সোকল পাবলিক যাকে বলি আমরা, সেখান থেকে বিচ্ছিন্ন থেকে যাচ্ছে। এইখান থেকে কি বলবেন না কবিরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন? কারণ কবিদের সমাজের সঙ্গে মানে সংযুক্ত থাকা, রিলেটেড থাকা দরকার আছে। এই কবিতার বিচ্ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গে কবিরাও কি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন না সমাজ থেকে? একটা গজতন্ত্র মিনারে চলে যাচ্ছেন নাকি? আসলে চিত্রটা মানে দেখলে, ছবিটা দেখলে কতটা মনে হয় সেরকম, কিন্তু কবিতার পাঠক বরাবরই ওই রকমই ছিল। কবিতা সবাই মানে খুব যে কবিতা বুঝতো, মানে প্রচুর সংখ্যক লোক যে কবিতা পড়ে ফেলছে এরকম ব্যাপারটা নয়, কবিতা শিল্পটাই এরকম, সেটা সবসময় একটা নির্দিষ্ট সংখ্যক লোকের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে, এটা বরাবরের ব্যাপার। আর তবে আগে যে পরিমাণ কবিতা নিয়ে লোকের মধ্যে পাগলামোটা ছিল, এখন সেই পরিমাণ নেইও বলবো না, কেননা এখনো প্রচুর লোক, প্রচুর ছেলে মেয়ে, নতুন নতুন ছেলে মেয়েরা প্রচুর কবিতা, তারা মূলত এখানে কবিতা যারা ভালোবাসে বা কবিতা যারা মানে আবৃত্তিকার, কবিতার সাথে সংযুক্ত যারা, তারাই মূলত কবিতা চর্চাটা নিয়ে তারা মানে দেখেন। এমনি সাধারণ মানুষ কবিতা কটা সেই রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যাঁ প্রশ্ন আর ওই আফ্রিকা, এই কয়েকটা কবিতা আছে যেগুলো সর্বজন সবাই শুনেছে, কিন্তু কত এই নতুন নতুন যে কবিতা লেখা হচ্ছে কতজন সেগুলো পড়ছে, এইভাবে দেখতে গেলে। তবে সমাজ থেকে বিচ্ছিন্ন ব্যাপার নয়, এইটাই ঘটনা, এটাই রিয়েলিটি, মানে যে কবিতা এরকমই ছিল আর এখনো সেরকমই রয়েছে, কবিতার কোনো কিছু কমে টমে যায়নি। আর কবিতা সবচেয়ে বড় কথা হচ্ছে কি, অকবি না কবি এগুলো হয় না। কবি যে জিনিসটাকে বলা হচ্ছে, মানুষই তো কবি, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা কবি সত্তা আছে, সেটা আমরা তো লিখে ফেলেছি কিছু, আর যে মানুষটি চাষ করেন তিনি লিখে ফেলেন না, কিন্তু তিনি যে ভাবনা চিন্তা করেন সেটাও তো কবিতা। তার যে স্বপ্ন, তিনি যে স্বপ্ন দেখেন, বা তার স্বপ্ন একটা ফুলের গাছ ঘিরে যে তার রোজকার স্বপ্ন, সেটাও তো কবিতা। তো আমি মানে কবিতাই হচ্ছে জীবন, জীবন হচ্ছে কবিতা। হ্যাঁ, ব্যাপারটা তাই। হ্যাঁ, আর
তো শুধু শিল্প হিসাবে কবিতাকে দেখার যে ব্যাপারটা বললে তুমি, সেটা ওই বললাম ওই রকমই সংখ্যক লোক ছিল। চিরকালীন সেই চিরকালীন ব্যাপারটাই আছে। ছিল। এটা কখনো মানে যে একেবারে 100% সমস্ত 100% মানুষই কবিতা পড়বে সেরকম কোনো কথা না। মানে মাস কমিউনিটির জন্য কোনোদিনই ছিল না সেই অর্থে কবিতা, ঠিক আছে। সেখানে দাঁড়িয়ে আমরা মোটামুটি যে জায়গাটা বিলং করছি সেখানে কিন্তু কবিতা ঠিকঠাক জায়গাতেই রয়েছে, আমরা এই কনক্লুশনটাই আসছি। এই সমস্ত অনেক জটিল কথা হয়ে যাচ্ছে, এবং সহজ কথাই দিই, কারণ সত্যি কথা বলতে কি এটা অনেক বেশি কেমন ইন্টেলেকচুয়াল তর্ক বিতর্কের জায়গায় চলে যাচ্ছে। আমি হ্যাঁ, কিন্তু আমাদের যে আমরা যে এই আলোচনাটা করছি, এটাও যে আমরা এটাও খুব স্বল্প সংখ্যক মানুষের জন্য, একদম যারা কবিতাটাকে নিয়ে নিয়ে মোটামুটি ভাবেন। হ্যাঁ কবিতা ওই কবিতা লেখেন টেখেন তারা হয়তো দেখে একটু মজা টজা পাবেন বা তার মধ্যে তারা এই করতে পারবেন, কিন্তু সাধারণ মানুষ এগুলো কি বুঝবে? একদম খুব সাধারণ মানুষ যারা। ব্যাপারটা তাই দাদা। তো কবিতার বিষয়বস্তু হিসাবে দেখা গেছে প্রাচীনকাল থেকে ধর্ম, দেবতা এবং প্রেম, গড রিলেটেড রিলিজিয়ান এবং লাভ এন্ড রিলিজিয়ান, এই দুটো খুব সমৃদ্ধ দুটো ধারা কবিতা। আমি সামগ্রিক আলোচনা আজকে সম্ভব না। আপনার কবিতায় আমরা কিন্তু সবসময় প্রেমকে পেয়েছি, যেরকম আপনি ছোটদের জন্য লেখেন, আর প্রেমকে নিয়ে আপনি দুর্দান্ত একটা জগৎ তৈরি করেন, এবং সেই কারণেই আরো বেশি করে প্রিয় আপনি আমার কাছে। তো কবিতায় প্রেম, আপনার ভাবনা একটু শেয়ার করুন। প্রেম ব্যাপারটা তো এমন একটা জিনিস যে ওই মানে আমাদের আধ্যাত্মবাদ যেটা, আমাদের আধ্যাত্মিক দিক, তো প্রেম সব জায়গায় আছে। মানে যেখানে আমি আধ্যাত্মিকতার মধ্যে চলে ঈশ্বর যাচ্ছি, প্রেম। হ্যাঁ তখনও প্রেম থাকছে। আমি আধ্যাত্মিকতা ছেড়ে এসে বাদ দিয়েও এমনি সাদামাটা যে জীবনযাপন করছি সেখানেও প্রেম আছে। প্রেম মানে কি সর্বত্র বিদ্যমান। প্রেম ছাড়া তো কোনো কিছু, এমনকি একটা লোক দুঃখে অভিভূত হয়ে যাচ্ছে সেখানেও দুঃখ বিলাসিতা অনেক সময় থেকে থাকে, আমরা বলি না দুঃখ বিলাসী। প্রেম কোথাও প্রেম ছাড়া মানে প্রেম আক্ষরিক করতে আমি মানে নিজে যদিও ওই কবিতা দু একটা লিখে ফেলেছি, কিন্তু প্রেমের যে ইয়েটা মানে ডাইমেনশন আমি আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে আমি বলতে পারি যে এটাকে, হ্যাঁ আমি বলতে পারি নরম নারীর প্রেম, এটা নিয়ে এটা একটা বিষয় হতে পারে। প্রেম হোল ব্যাপারটা খুবই মানে বিশাল ব্যাপার আর কি, মানে ইটস টু লার্জ টু বি কট। হ্যাঁ, তো শুধু নরনারীর প্রেম যদি আমি দেখি সেখানে আমার কবিতায় আমি কিন্তু ওইভাবে আমি কিন্তু অনেক জটিল তথ্য কথা বাদ দিয়ে একদম সহজ করে বলছি, নরনারী প্রেমে আমি কনসেন্ট্রেট করছি। তো এখানে একটা বিতর্কিত প্রশ্ন করব, অবশ্যই ডিপ্লোমেটিক হলে হবে না, ঠিক আছে। অনেককে বলতে শুনেছি যে প্রেম বহুমুখী হবে, একমুখী প্রেম বলে কিছু হয় না। আবার অনেকে বলেন যে প্রেম অনেকটা নিকশিত হেম, খাঁটি সোনার মতো। কোন মতে আপনি বিলং করেন? মানে আপনার মতে প্রেম বহুগামী, না বলে আমি যদি বহুগামী কথাটাকে যদি নেগেটিভ খুব ধরে নিই, বহুমুখী নাকি একমুখী, আপনার মত? অ্যাকচুয়ালি দাদা ডিপ্লোমেটিক হবেন না, না না না, আমি প্রেমকে মানে এক কথায় উত্তর দিতে না 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 এক কথায় না, আসলে প্রেম এমন একটা জিনিস বৈচিত্র্যময় হবে, এটাই এটাই তো হওয়া উচিত। প্রেমে বৈচিত্র্যময়তা থাকবে, সেখানে সে একটা জায়গায় সীমাবদ্ধ কেনই বা থাকবে? আর প্রেমের বৈচিত্র্যময়তার জন্যই তো আমরা দুটো এমন চরিত্র পেয়েছি যা যা নিয়ে মানুষ সারা জীবন কাটিয়ে দিয়ে চলে যেতে পারে, রাধা কৃষ্ণের মতো। হ্যাঁ, তো তাহলে ওটা কোনোভাবে একমুখীমতা তো সম্ভব না, এটা বৈচিত্র্যময়তাই থাকবে। মানে নচিকেতার গান আছে, যদি ভালোবাসো তুমি একজনকে তবে নিশ্চয়ই বলো আই লাভ ইউ, যদি ভালোবাসো একাধিক জনকে তবে নিজেকে ঠকিও না, দ্বিধাহীন হয়ে বলো আই লাভ ইউ। এ এক অন্য প্রেমের গান, যদি সেটা মানব প্রেমের কথা বলছে, এটা মানব প্রেমের, ওটা কিন্তু বহুমুখী ব্যাপারটা নয়, মানব প্রেমের কথা। আমরা যারা একটা বাঙালি মানে ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করি, সেখানে প্রেমটা একটা জায়গায় যেরকম আলাদা আলাদা করে দেখা হচ্ছে, যেমন স্বামী স্ত্রীর প্রেম যেটাকে আমরা দেখি, সেখানে তো আমাদের যে সংস্কৃতি সেটাকে কি বলে, যে একটা স্বামী স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকবে, স্ত্রী স্বামীর প্রতি বিশ্বস্ত থাকবে, এটা একটা ব্যাপার।
সেখানে যদি তুমি আবার অন্য কোনো মহিলাকে আই লাভ ইউ বলতে যাও তো তোমার সঙ্গে ঝামেলার ব্যাপার তো। মানে মন চায় কিন্তু সামাজিক দায়বদ্ধতার কারণে কি আই লাভ ইউ বলা যাবে না? না, আমার কথা হচ্ছে গিয়ে সংস্কৃতিটাকে একটু একটু ভালোবাসতে হবে। সংস্কৃতিকে ভালোবেসেও প্রেম করা যায়। আমি বলছি প্রেম, আমার ওনাকে ভালো লাগতেই পারে, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আমি আই লাভ ইউ কেন বলতে যাবো? আই লাভ ইউ ব্যাপারটা তো সেটাও গোলমেলে তো। হ্যাঁ, এবারে আই লাভ ইউ ব্যাপারটা কিভাবে বলবো, এখন ব্যাপারটা হচ্ছে দৃষ্টিভঙ্গির ব্যাপার। তো দেখতে হবে, আমাকে সেইভাবে করতে হবে যে সংস্কৃতিটাকে ভালোবেসে একটা প্রেম করতে হবে। আবার এই প্রেমের জন্য আমার মানে সংসার ভেসে যাবে সেটাও যেন না হয়, সেগুলোও দেখতে হবে। মানে আমি একটু অন্য ডাইমেনশনে যাচ্ছি। মানে কবিতা এবং প্রেম এই বিষয়ে যেহেতু কথা হচ্ছে, আমি একটু ভিতরটা একটু উস্কে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাতে দেখা গেল সমাজতাত্ত্বিকরা বলছেন যে বিবাহ সম্পর্কটাকে আনা হয়েছিল ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য, কিন্তু বাই নেচার মানুষ হচ্ছে পলিগ্যামিক মেন্টালি, যদি বাস্তবে সম্ভব নাও হয়, মানুষ মেন্টালি পলিগ্যামিক, বহুগামী। আমরা মনে মনে সবাই অসৎ। তো সেইখানে দাঁড়িয়ে সামাজিক দায়বদ্ধতা এবং বৈবাহিক সম্পর্কে একমুখীনতার ব্যাপারটা আনা হয়েছে এই কারণে, যাতে নেক্সট জেনারেশন বা সন্তানের ভবিষ্যৎ এবং তাদের বড় হয়ে ওঠাটা কখনো প্রশ্ন চিহ্নের মুখে না পড়ে। তাহলে দেখা যাচ্ছে কোথায় এসেন্সিয়ালি আমরা কিন্তু প্রেমের বহুমুখীনতাকে স্বীকার করেই নিলাম, এবং ইন দ্যাট সেন্স যেটা দাঁড়াচ্ছে কি, মন বহুমুখী দৌড়তে চাইছে, সামাজিকতা আবদ্ধ করে রাখছে, এটাই তো ব্যাপার। সেটা যদি হয় তাহলে কবিতা লেখা হয়, তাহলেই তো কবিতা লেখা হয়। আমি এক্স্যাক্টলি ওই পয়েন্ট থেকে আসতে চাইছিলাম যে আমি আমার কবিতা হচ্ছে মানুষ যা পারছে না, যা কল্পনায় থেকে যাচ্ছে, সেটাকে সে লেখার মধ্য দিয়ে সেটাকে সে ফুটিয়ে তুলছে কবিতার মধ্যে। কবিতা জন্ম কিন্তু কতটা এই জায়গা থেকে আসে। তো এটা এখানেই শিল্পটা জন্ম হয় ওই জায়গা থেকে, যে আমার পক্ষে যেটা বাস্তবিক করা সম্ভব হচ্ছে না, সেটাকে আমি কিভাবে প্রকাশ করব, অথচ প্রকাশ করব, সেইভাবে শিল্পটা মনে হয় আমার আসে। কবিতাও সেরকম, অনেক বিভিন্ন না বলা, না করতে পারা, এই সব জিনিসপত্রগুলো কিন্তু এই ছবি হয়ে উঠে আসে যখন কেউ লিখতে বসে, আমার যতটুকু মনে হচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে, একটা কবিতার লাইন আমি পেয়েছিলাম, একটা গল্প পড়তে গিয়ে এখন সবচেয়ে ভালো লাগে বিভিন্ন গল্পের মধ্যে দারুণ দারুণ কবিতা আসছে। হ্যাঁ, এটা দারুণ একটা আমার কম্বিনেশন বলে মনে হচ্ছে। গল্পের ভেতরে ভেতরে বিভিন্ন সিচুয়েশনে যারা লেখক তারা নিজের লেখা অথবা অন্য কারো লেখা ওখানে ইন্টারপোলেট করছে। এটা খুব ভালো একটা ট্রেন আমার মনে হয়, অন্তত পাঠক হিসেবে আমার মনে হয়েছে, সাধারণ পাঠক হিসাবে। তো সেইখানে একটা লাইন আমার এই মুহূর্তে মনে হচ্ছে, একটা লাইন জাস্ট মনে আসছে, সামনে কতগুলো লাইন ছিল, যে নিজের ভয়ে দাঁড়িয়ে থাকি খাদের কিনারায়। এই লাইনটা আমার অসাধারণ একটা লাইন মনে হয়েছিল, যে খাদে আমি জানি পড়লে আমি যাব, তলিয়ে যাব, পড়তে ইচ্ছে হয়তো করছে, কিন্তু নিজেরকেই যেন ভয় পাচ্ছি এই ঝাঁপটা দিতে। এটা কি মনে হয় না যে একদম প্রেমের একটা মানে উৎকৃষ্টতম অনুভবের জায়গা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি ফেসবুকে লাইনটা শেয়ারও করেছিলাম, মানে পুরো লাইনগুলো এই মুহূর্তে মনে নেই, কিন্তু আমার খুব ভালো লেগেছিল। তো আমরা বেশ কিছুটা সময় এগিয়ে এলাম। একটা জিনিস আমি জানতে চাইবো আপনার কাছে, কবিতা পাঠক যেভাবে দেখেন, কবি হিসেবে নাও দেখতে পান, কবি লিখে তার দায়িত্ব বলবো না, তার জার্নিটা লেখা পর্যন্ত শেষ, পাঠক তারপরে জার্নিটা ক্যারি করেন। পাঠক বর্তমান দিনের যারা, বিশেষ করে যে এখন যে T20 যুগ, থাম্বনেলের যুগ, আমরা একটু কিছু পছন্দ না হলেই স্ক্রল করে নেমে যাচ্ছি, সেই যুগে দাঁড়িয়ে কি কবিদের নিজেদেরকে একটু আপডেট করার দরকার আছে? মানে ঠিক যেরকম ছোট ছোট কবিতাকে এখন যুগের দাবি মেনে কবিতারও T20 ফরম্যাটে আসা উচিত বলে আমার মনে হচ্ছে। কবিতা T20 ফরম্যাট, অ্যাকচুয়ালি T20 ফরম্যাট তো আমাদের যে ভারতবর্ষের যে হিন্দি সংস্কৃতি, সেখানে যে শের শায়েরি গুলো, সেটা তো T20 ফরম্যাটই প্রায়। একদম দাদা, মানে আমি এই জন্য আমরা ফ্যান। তো সে তো অথচ সেগুলো দিব্যি বিখ্যাত, সেগুলো শের শায়েরি এগুলো সবই সেই T20 ফরম্যাটে শর্ট ভার্সন অফ পোয়েম। হ্যাঁ হ্যাঁ, সেগুলো তো চলছে, সেগুলো তো অনেক দিন থেকে, অনেক যুগ থেকে তার মানে চলছে, লোকেদের ভালো লাগছে, এবং এখনো তো
বিভিন্ন সিনেমার দৌলতেও দেখেছি আমরা, এবং ওগুলো খুবই বিখ্যাত, এবং ওগুলো জেনারেশনের পর জেনারেশন ওগুলোর জন্য মানে পাগল হয়ে আছে। তা আমাদের বাংলার ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে ও আমাদের একটা মানে কি বলবো, আবহমান ভাবে একটা গতি ধারা বয়ে চলেছে আমাদের মধ্যে। আমাদের কবিতাও এক জেনারেশন থেকে এক জেনারেশনের কাছে যখন যাচ্ছে, সেটা সেভাবেই হচ্ছে। তবে আমি বললাম না যে একটা সীমিত সংখ্যক পাঠক থাকছে। বাংলা কবিতাটা খুবই একটা উচ্চ স্তরের শিল্প। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি সমস্ত ভারতীয় যত মানে যত ভাষা প্রণম্য আছে, প্রণম্য মানুষজন আছেন বিভিন্ন বা ভাষায়। ভাষা, যেসব ভাষায় কবিতা লেখা হয়েছে, তাও সবকিছু মানে সত্যিও বলবো, বাংলা সাহিত্যের যে কবিতা, বাংলা কবিতা মানে অত্যন্ত উচ্চ স্তরের একটা শিল্প। একদম দাদা। মানে সত্যি কথা বলতে বাংলা কবিতা নিয়ে গর্ব হয়, হ্যাঁ, একটা গর্ব হয় definitely। ভীষণই মানে একটা অন্য রকম। আমার ভিউয়ারদের জন্য একটু জানিয়ে রাখি, যার সঙ্গে আমি বসে আছি, আই ফিল মাইসেলফ সো লাকি। এই কারণে বলেছিলাম শুরুতে যে আমরা মোটামুটি বাংলা ভাষায় যেসব সাহিত্য পত্রপত্রিকা বেরোয়, তার মধ্যে আমরা দেশ পত্রিকাটাকে একদম টপে ধরি দাদা, যদি খুব ভুল না বলে থাকি। হ্যাঁ, ওইরকমই ধরি মানে বেশ কয়েক দশক সমস্ত কবিরই স্বপ্ন থাকে হ্যাঁ, দেশে পত্রিকায় লেখা যেন বেরোয়। এবং দাদার বেশ কিছু কবিতা দেশে প্রকাশিত হয়েছে, এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং এটা কাঁথিবাসী হিসাবে আমার তো গর্বের জায়গা। এবং ডেফিনেটলি আরেকটা কথা বলতে চাইবো, একটা ভুল ধারণা বহু মানুষের মধ্যে আছে, এবং আমি জানি না ভুল ধারণা, এই জন্য বললাম ভুল ধারণা আছে, আমি বলতাম ধারণা আছে। ভুল কথাটা এই কারণেই বললাম যে দেশে কবিতা প্রকাশিত হতে গেলে লবি লাগে। তাহলে যদি হতো দাদা, মনে হয় আপনার কবিতা বেরোতো না দেশ পত্রিকায়। কি বলবেন আপনি এই প্রশ্নে, যাদের এই ভুল ধারণাগুলো আছে? আমি বহু মানুষকে বলেছি, আমি আপনার উদাহরণ দিয়ে বলেছি যে সোমনাথ দা তো আমাদের জালাল খামারে থাকেন একজন মানুষ, কিন্তু কলকাতা তার লবির কোনো জায়গা নেই, তার কবিতা বেরোয় কি করে? রাজশ্রী দার কবিতা বেরিয়েছে, রাজশ্রী পট্টনায়ক। তো এদের কবিতা বেরোয় কি করে? বহু মানুষ এই ভুল ধারণাটা আছে যে বড় পত্রপত্রিকাটা সাহিত্যের লবি থাকে। কি বলবেন এই প্রসঙ্গে? এটা তো গোলমেলি কথা, এটা নিয়ে বেশি বিতর্ক করে লাভ নেই। তবে কবিতা পাঠালে যদি যোগ্য হয়, কবিতা লেখেন, তিনি কবিতা ওনাদের দপ্তরে পাঠালে যোগ্য হলে অবশ্যই ছাপা হবে। যে কোনো লোকের কবিতা ছাপা হচ্ছে একদম দাদা। এবং এখন প্রচুর নতুন, এখন তো দেশে দেখেছো তো নিশ্চয়ই, প্রচুর নতুন নতুন মানে প্রথম দেশটা পেলে আমি ওই সেগমেন্টে প্রথমে খুলি। তবে সেরকম কবে সেটা একটা বলার কথা, হয়তো কেউ বলেছে টলেছে কবে। আমাদের ক্ষেত্রে সেরকম কোনো ঘটনা না, আমি ওই কারণে বললাম ভুল ধারণা রয়েছে, আমি ওই জন্য প্রথমে ম্যান্ডেটটা আমি ওই করে দিয়েই বললাম এটা ভুল ধারণা। মনে হয় ভুল ধারণা। তো আমি আপনার কবি জীবনটা মোটামুটি ধরে নিচ্ছি কত বছরের, তার আগে আমি একটু এইটা জেনে নেবো র্যাপিড ফায়ারের আগে। সে তো ক্লাস 9 থেকে, মানে 30 বছর ধরো। 30 বছরের একটা জার্নি। হ্যাঁ, 3 ডেকার্স। অ্যাকচুয়ালি আমি সেই জার্নিটা শেষ করব, কিন্তু শুরুটা দিয়ে এই কারণে মানুষের জীবনটা রিওয়াইন্ডে যায় না, আমরা জানি সবাই। 30 বছর কেটে গেছে, তবে মনে হচ্ছে যেন শুরু হলো, এখনই কবিতায় শুরু হলো মনে হচ্ছে। মানে এতদিন ধরে শুধু প্রস্তুতি পর্বই চলেছিল মনে হয়, এবারই বোধহয় কবিতাতে যেন মানে কবিতা লেখায় যেন সবাই প্রবেশ করলাম, এখন মনে হয়। কথাটা এইখানে ছুঁয়ে গেল, কথা জাস্ট এইখানে কথাটা ছুঁয়ে গেল। মানে আমি র্যাপিড ফায়ারে যাব, তবে তার আগে যেহেতু প্রসঙ্গটা এলো, শুরুর সেই দিনগুলো কেমন ছিল? মানে আমার যতদূর মনে আছে, কলেজ মোর পিকে কলেজে এখানে একটা 3 পেজ লিফলেট বেরোতো। খুশদা, এটা আপনাদের উদ্যোগেই, কলেজ মোড় বলে আমি দু একটা কবিতাতে পড়েছি। তখন আমাদের তো কলেজে সবে প্রথম দিকের দিন। তো সেই দিনগুলো যদি একটু শেয়ার করেন, প্রথম দিকে যারা সাথী ছিলেন তাদের কথা। এখন সেসব তখন তো একটা স্বপ্নের মতো জীবন কেটেছে। তখন কলেজে কিছুই চিন্তা করতে হতো না, তখন শুধু ঘরে খেয়ে দিয়ে এই বেরিয়ে পড়ে শুধু পত্র পত্রিকা, গান বাজনা এসব করা বন্ধু বান্ধবদের সাথে। আর এই পত্রিকা করা বা এই করা, এগুলোতে প্রচুর বন্ধু বান্ধব তখন ছিল তারা। এখন তো সব যে যার কর্মসংস্থান নিয়ে যে যার জায়গায়। এই তো তুমি আলাদা হয়ে গেছে, তুমিও তখন তো আমি পাঠক ছিলাম। পাঠক ছিলে, পাঠকও চড়িয়েছিল, প্রচুর পাঠক ছিল। তো সেসব দিনে আমরা প্রচুর করেছি। এমনকি আমরা সত্যি কথা বলতে কি সাহিত্য বা গান বাজনার জন্য পড়াশুনো ক্ষতি করেছি, এবং আমরা পড়াশুনো ভালোই ক্ষতি করে ফেলেছি। আর মানে তার জন্য পরের দিকে
আমাদের তার মাসুলও দিতে হয়েছে। সাহিত্যটা আমার ক্ষেত্রে আমার কিছুটা ক্ষতি করে দিয়েছে বলবো। মানে হ্যাঁ, মানে একটা কি বলে যে আমাদের বাঙালির জন্য সাফল্য মানে কি, যে একটা কিছু করব, কর্মজীবনে কিছু একটা প্রফেশনাল সাকসেসফুল প্রফেশনাল ধরি সাকসেস, হ্যাঁ আমরা। হ্যাঁ। তো সেই জায়গাটায় আমার অনেক কমতি আমি বলবো। মানে কবিতার জন্য তো আপনি স্যাক্রিফাইস করেছেন, এইটা স্যাক্রিফাইস না, একটু বাউন্ডুলেপনা, মানে বদমাশি। ওটা একদম স্যাক্রিফাইস দাদা, প্রেমের জন্য স্যাক্রিফাইস করে হ্যাঁ মানুষ। হ্যাঁ, ওই ঠিক আছে, শেষ পর্যন্ত গিয়ে মনে হয় যেন প্রেমটা হয়তো ক্ষতি করে দিয়ে গেল, অনেক ক্ষেত্রে মনে হয়। কিন্তু আবার ক্ষেত্রে কোথাও গিয়ে জীবনের শেষ প্রান্তে মনে হয় যে প্রেমটা প্রেমই ছিল। যাই হোক, ওই আমরা মানে ফাঁকিবাজি করেছি আর কি। এই সাহিত্যের নাম এখন বলে সাহিত্যের নাম করে ফাঁকি মারছে, এটাও বলতে হতে পারে। তো সেইরকম করেছি টরেছি, তাই জন্য কিছুটা একটু একটু তো মানে অসুবিধে হয়েছে। যাই হোক, এখন সেগুলোকে স্বপ্নের মতো মনে হয়, ভালো লাগে, ভাবতে ভালো লাগে যে সেই সব কলেজ মোড়ে সেই সব দিনগুলো কাটিয়ে এসেছি সেই কবিতার মধ্য দিয়ে, গান বাজনার ভেতর দিয়ে। এটা বেশ ক্রমে বলে রাখি, সোমনাথ দা কবি এবং বহু কবি যেরকম গীতিকার খুব ভালো হন, ইনার আরেকটা সেকেন্ড ডাইমেনশন অফ দ্য পার্সোনালিটি কালচারাল অ্যাক্টিভিটিস রয়েছে। উনি খুব ভালো গীতিকার এবং সুরকার ছিলেন, এবং আমাদের কলেজ বেলার কাঁথি কেন্দ্রিক যে ব্যান্ড, সেই ব্যান্ডের ফরমেশনের সঙ্গে জড়িয়েছিলেন সোমনাথ দা। ওই নিয়ে যদি একটু দু কথা বলেন। আমরা কাঁথিতে ব্যান্ড ফরমেশনে গান বাজনা করা আমরা প্রথম শুরু করি। ছিন্ন রামধনু খুব ছিন্ন সম্ভবত। ছিন্ন রামধনু বলে একটা ব্যান্ড ছিল, তাতে সত্যজিৎ দা, মানু। হ্যাঁ, মানুষ, সত্যজিৎ প্রথম দিকে ছিল না, হ্যাঁ হ্যাঁ, পরে এসছে। পৃথ্বীরাজ দা ছিল, প্রথম মানু ছিল, আপনি ছিলেন, আমি আর বাপিদা। বাপিদা বোধহয় এরকম হ্যাঁ, ছিল, তবলাতে। পৃথ্বীরাজ, এরকম সবাই ক্রমশ জুটে গিয়ে 5-6 জন মোটামুটি, বিপ্লব দাও হ্যাঁ। পরে এসছে, দিয়ে মোটামুটি একটা ওই ফরম্যাট, একটা ওই ব্যান্ড ফরমেশনের যে একটা গান প্রচেষ্টা। বাজনা করা, সেটা আমরা শুরু করেছিলাম। এবং আমরা বড় বড় প্রোগ্রাম বেশ কিছু করেছি, যেমন কলেজের 75 বছর পূর্তি উৎসবে যে মূল ইয়ে ছিল, থিম সং। না না, থিম সং না, মূল যে অনুষ্ঠানটা অনুষ্ঠানটা ছিল, সেখানে আমরা গান করেছি। ক্লোজিং সেরিমনি। হ্যাঁ, এবং সেখানে খুব লোক প্রশংসা করেছিল। তারপরে তো বেশ কিছু অনেক জায়গায় মানে পারফর্ম করার পরে তোমাদের বাড়ির হ্যাঁ, কাছে একদম একদম, আমি সেটাই perform বলতে করেছি। চাই, আমি সেটাই বলছি। সেসব গিয়ে তারপরে তো যে যার বিচ্ছিন্ন হয়ে গেল, প্রফেশনালি বিভিন্ন হ্যাঁ হ্যাঁ জায়গায় হ্যাঁ। বিচ্ছিন্ন হয়ে যাওয়ার গল্প। তবে সেসব দিনও বেশ মনে পড়ে, একটু ভালো লাগে। মানে আমি জাস্ট জানি না সম্ভব হবে কিনা আপনার পক্ষে, একটা রিকোয়েস্ট করবো, ওই সময় কোনো স্মৃতি বিজড়িত গানে যদি দুটো লাইনও হয়। আমি যত জানি গানের জগৎ অনেকটা এখন হয়তো বিভিন্নভাবে বিঘ্নিত হয়ে গেছে, তাও যদি 2-4 লাইন কিছু মনে পড়ে, আমার যারা ভিউয়ার রয়েছেন তারা ডেফিনেটলি চাইবেন। আমার একটা গান ছিল খুব ফেভারিট গান, সেটা ওই মানু ভালো গাইতো, না মিউজিক্যাল হ্যান্ডস এখানে নেই আমি জানি, না জাস্ট খালি গলা যদি একটু সে হয়। গিটার বাজিয়ে খুব গানটা করতো, এই গানটা আমাদের কলেজে হিরো ছিল মানু। হ্যাঁ, সে গানটা খুব ভালো করতো। গানটার ভাষা ছিল, ভালো লাগে আমার রবিবার ব্রাউনিং হোমার, ভালো লাগে যে সূর্য কিরণ, ভালো লাগে তোমার বেনি হলদে রিবন, আহা আহা এইরকম টাইপের। মানে আমার মনে হচ্ছে যে কবিতার জার্নির সঙ্গে সঙ্গে আজকে গানের জার্নিটা আরেকটু লম্বা করে দিতে। জানি না আর একটা, আমি ডেফিনেটলি রিকোয়েস্ট করবো শেষের দিকে আরেকটা দুটো গান যদি আমার ভিউয়ার জন্য প্লিজ আপনি একটু উপহার দেন আর কি। তো ভুলে গেছি না এরকম 2 লাইন করে হলেও যদি আরেকটা যদি কিছু মনে থাকে, এই ধরনের গানগুলো সত্যি কথা আমরা এখন শুনি আর শুনি না। এটা অন্যরকম নস্টালজিয়া জড়িয়ে আছে, অন্যরকম রোমান্স জড়িয়ে আছে। আমরা গানকে সেইভাবে, আর সেই সময়ে তার ঠিক আগে আগে সুবন চট্টোপাধ্যায়, নচিকেতা, চন্দ্রবিন্দু, এরা সব মানে সেই সময় এটা আপস্টার্জিং একটা ফ্লাড আসছে একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জিনিসটা ছিল আর কি। এই হচ্ছে ব্যাপার। তো দাদা আমি শেষের দিকে হলে একটা আমার রিকোয়েস্ট রাখতে হবে, একটা গান আরেকটা যদি একটু ভেবে রাখেন। ওটা চুল খোলা মেয়েটিকে, যেটা আমি যখন তখন যেখানে সেখানে বলি, সেই কবিতাটা বলছি। কোনো চুল খোলা মেয়েকে বলতে ভালো লাগে কাল থেকে বেঁধে আসবে চুল, তবে আরো ভালো লাগে
সে যদি আমার কথা না শুনে, তার অবাধ্যতায় উৎসবের তরুণ গড়ে আষাঢ়, আর আমি দেখি দারুণ মেঘের চোটে আমার ভেতর বাড়তি কিছু আবির ব্যস্ত হয়ে ওঠে। অসাধারণ অসাধারণ। আমার এই কবিতাগুলো খুব মানে আমি বহুবার পড়েছি আপনার এই কবিতাগুলো, তো ফেসবুকে আমি শেয়ারও করি বহু জায়গায়। দাদা আরেকটা কবিতা, আরেকটা বলছি, একটাই, আরেকটা না আরো অন্তত কয়েকটা। না মানে প্রত্যেক মানুষের জীবনে নারীদের যে ব্যাকআপটা, মানে নারীরা যে পটভূমি হয় একটা সাকসেস, মানে সাকসেসফুল সব, মানে সফল মানুষের পেছনে, পুরুষের পেছনে বিশেষ করে একজন নারীর অবদান তো সবসময় থাকে, একবার একাধিক অনস্বীকার্য। তো সেই নিয়ে পটভূমি বলে একটা কবিতা। পটভূমি। ভেবেছিলাম সূর্যের দিকে মুখ করে দাঁড়াবো না, বাহুডোরের ভেতর তুমি যখন বিশ্রাম নেবে তোমাকে তুলে দেব মখমল ছায়া, তুমিও তো জাহির করতে পারবে এই লোকটার পটভূমি একটা সূর্য। কিন্তু এখানে সব নিয়ম খাটে না, পুরুষোচিত ব্যাপার ঘটাতে সূর্যের দিকে মুখ করে দাঁড়াতে হয়, আর আমার পেছনে এসে তোমাকে প্রার্থিত ছায়া খুঁজে নিতে হয় বিশ্রাম। এও ভালো, সূর্য অন্তত দেখলো যে এই লোকটার পটভূমি আসলে একজন নারী। জাস্ট আর কিছু বলার নেই দাদা। একটা কবিতা আপনার ছিল শাঁখ বলে, সম্ভবত শাঁখ, যদি সম্ভব হয় কবিতাটা, জানি না আপনার এই কালেকশন আছে কিনা, হয়তো মনে আছে, দেখছি হয়তো স্মৃতিতে নেই, কিন্তু যদি আপনার ওই কালেকশন, না কালেকশনে আছে, আমি দেখছি। তার ওটা আমার খুব পছন্দের কবিতা, প্রচন্ড। শাঁখ কবিতাটা খুবই সবারই ভালো লেগেছে, মানে যারা কবিতা নিয়ে অত চর্চাও করেন না তাদেরও ভালো লেগেছে। এটা আমি মানে ফেসবুকে তো আপনি দিয়েছিলেন খুব সম্ভবত একবার, সেটা শেয়ারও প্রচুর বার করেছি। শাঁখ, আমাদের শাঁখটার যে কত বয়স জানি না, ঠাকুমাকে বাজাতে দেখেছি, সন্ধ্যা প্রদীপ দিয়ে এখন তুমিও বাজাও, তোমার নিষেধের সপ্তাহে সন্ধে সকাল মাও বাজান। শাঁখটা 3 পুরুষেরও বেশি সেই নারীদের কণ্ঠবায়ু মুখস্থ করেছে যাদের সবার কাছে খুব আদরের আমি, মাঝে মধ্যে নিজেও বাজাই। একটা শঙ্খধ্বনির ভেতর শুনতে পাই ঠাকুমা, মা আর তোমার কোরাস। এইখানে ছুঁয়ে গেল, জাস্ট এইখানে এটা অনবদ্য একটা লেখা, মানে এর মধ্যে কি রয়েছে প্রত্যেকেই এই জিনিসটা ফিল করে। এবং এটাই আমি বলি যে দাদা কবিতা সহজ করেও দারুণ কবিতা হয়, সহজ বদ্ধ করে দারুণ কবিতা হয়। যে যার একটা ঘরানা থাকে, মেনে নিলাম, না মেনে উপায় নেই, না মেনে উপায় নেই। আর একটা যদি কবিতা হয়, আর একটা কোন একটা আপনার পছন্দের কবিতা, আর একটা কবিতা, একটা ছড়া বলি। একদম। ছড়াটা মনে হয় নীল গোলাপ সেন, তার নামটা ছড়াটা। নীল গোলাপ সেন রোবট পোষেন, দাপিয়ে বেড়ায় ঘর, হঠাৎ সেদিন দুম করে তার 128 জ্বর, বদ্যি এসে বলেন কেসে কিছুই হয়নি আরে, 3টি জোনাক আগুন নিয়ে লুকিয়েছিল ঘাড়ে, দিলেন লিখে প্রেসক্রিপশন, ফি এখনো বাকি, ওষুধও নয় পত্তরও নয়, একটা বাবুই পাখি। দাদা মানে অ্যাকচুয়ালি এই ধরনের কবিতা লেখাটা সত্যি খুব কঠিন। কেন বলছি, শিশু সাহিত্যকে যারা নিয়ে ভাবেন, অনেকে হয়তো মনে করতে পারেন এটা খুব লেখা সহজ, কিন্তু শিশুদের মনস্তত্ত্বের কাছে পৌঁছে শিশুদের জন্য লেখাটা ইট ইজ রিয়েলি টাফ। প্রেম নিয়ে লেখা, অন্য কিছু লেখাকে যতই কঠিন মনে হোক না কেন, শিশুদের নিয়ে লেখা অনেক কঠিন। হ্যাঁ অবশ্যই, শিশু সাহিত্যে মানে শিশুদের জন্য লিখতে পারাটা একটা, যিনি লিখতে পারেন তিনি নিজেকে অত্যন্ত মানে নিজে খুবই আনন্দ পান। যে শিশুদের জন্য লেখাটা যেরকম লিখতে পারা কঠিনও, তেমনি লিখে খুব আনন্দ পাওয়া যায়। ছোটদের লেখাটা কি এই ছেলে মেয়ের জন্যই, মানে আগে থেকে লেখার? না, আমি ছোট ছড়া, ছোট গল্প, ছোট ছেলেবেলা যে পত্রিকাটা আমাদের কর্মক্ষেত্র, মানে স্বর্ণাক্ষর প্রকাশনী, ছেলেবেলা পত্রিকাটা মাঝখানে বের করতেন, সেখানে আমি প্রচুর লিখেছি ছড়া, গল্প, ছোট গল্প। ওই গয়না বুড়ির পোস্ত বলে একটা গল্প আমাদের ছুটি সংখ্যাতে মোটা করে বেরোতো, বেরিয়েছিল, এই ছোটদের জন্য লেখা, সেই সব লেখাগুলো খুব ইয়েতে।
এছাড়া আমাদের শিশু পত্রিকা কিশোর ভারতী বা শুকতারা টুকতারা এগুলোতে অবশ্য গল্প লিখিনি, তবে ছড়া লিখি মাঝে মধ্যে। আহ, রবীন্দ্রসঙ্গীত কি একটা হবে? এখন রবীন্দ্রসঙ্গীত তো যখন তখন গাওয়া যায়। গাওয়া যায়। আমাদের এইখানে রয়েছে হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত শেষ করবো ওইটা দিয়ে। এভরি টাইম ইজ টি টাইম যেরকম বলা হয়, Every hour is রবীন্দ্র hour। রবীন্দ্রসঙ্গীত সবসময়। কি এখন কোনটা গাওয়া হবে সেটা হচ্ছে এটা একদম পুরো আপনার নিজস্ব চয়েসের উপরে। আমি একটা ছোট্ট একটা ইন্টারফেয়ার করবো। হ্যাঁ হ্যাঁ মৌদির উদ্দেশ্যে কোনো একটা গান। মৌদি এই গানটা কি তোমার উদ্দেশ্যে? তাহলে তো এইটা গাইতে হবে, আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়। এবং কিছুটা গান সব নিয়ে আমাদের জার্নিটা চলছে। র্যাপিড ফায়ার আমরা এবার ঢুকছি। কবিদের যেহেতু জগৎ, মানে আপনি রয়েছেন মানে অত নতুন করে বলার কিছু নেই। জীবনানন্দ নাকি রবীন্দ্রনাথ? রবীন্দ্রনাথ। আমি কেন কিন্তু জিজ্ঞেস করবো, র্যাপিড ফায়ার কোনো কেন হবে জায়গা নেই। সেকেন্ডেতে যাই আমরা। মধুসূদন আমাদের এনেছিলেন অমিত্রাক্ষর ছন্দ বাংলাতে। মধুসূদন নাকি আমাদের সময় শ্রীজাত? দুজন দুটো ঘরানা আমি জানি, জেনেও প্রশ্নটা করছি আপনার কাছে। মধুসূদন ইন পয়েন্ট অফ জিনিয়াস নাকি ইম্প্যাক্ট, মানে প্রভাবের দিক থেকে? না না, প্রভাব না। মধুসূদনের জিনিয়াস কবিতা আলাদা। তারটা তার সাথে বলতে গেলে আমার মনে হয় র্যাপিড পাওয়ারটা ভুল আছে। শ্রীজাতের সাথে মধুসূদন আসে না, আসে না। ডেফিনেটলি আমি জেনেই বললাম যে দুটো আলাদা ঘরানা। এবারে আমি আর অনেক রকম কবিতা নিয়ে কথা হয়েছি, এবার ব্যক্তিগত জীবনে যাবো। আপনি এটা বাইপাস করতেও পারেন, ঠিক আছে? আমাদের একটা ধারণা রয়েছে প্রেমিকা স্ত্রী হলে আর প্রেমটা নাকি থাকে না। প্রেমিকা নাকি স্ত্রী, কাকে বেশি খুঁজতে চাইবেন আপনি দাম্পত্য জীবনে? প্রেমিকা। স্ত্রী সংসার চলবে না তাহলে কি করে দাদা? এটা ইন্টারপ্রিটেশন না, মানে প্রেমিকাই তো স্ত্রী, মানে প্রেমিকা স্ত্রী। অর্থাৎ আমি বলতে চাইছি প্রেমিকা যদি একটা দরজা, মানে প্রেমিকা ধরো একটা ঘর, দরজা খুললে ভেতরে স্ত্রী, ভেতরে ঘরটা স্ত্রী, তো এরকম আর কি মিলেমিশে একটা হয়ে যাবে। মোদি স্ক্রিনের পাশে আমি শিওর ভেরি মাচ হ্যাপি অ্যান্ড সো মাচ লাকি। অ্যাকচুয়ালি আমাদের বর্তমান দিনে দাঁড়িয়ে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মাঠে দাঁড়িয়ে আমরা একটা অদ্ভুত টালমাটাল সময় রয়েছি। এর যদি কয়েকটা বছর পিছিয়ে যাই, একটা অদ্ভুতভাবে কবি সাহিত্যিকদের সুশীল সমাজ নামে একটা রাজনৈতিককরণ হয়েছিল। যদিও সেটা বলা হয়েছিল নাগরিক মুভমেন্ট, কিন্তু এক অর্থে ওটা ছিল প্রচ্ছন্ন রাজনৈতিকীকরণ। কবি সমাজ দায়বদ্ধ মানুষ, কবি নিজের জগতে দায়বদ্ধ মানুষ, কোন অপশনে আপনি যাবেন? আমি তো কবি। না, কবি দুটো ডাইমেনশন আমি বলতে চাইছি। কবিকে আমরা কি হিসাবে দেখবো, সমাজের প্রতি দায়বদ্ধ মানুষ নাকি নিজের প্রতি দায়বদ্ধ? না না, কবি সমাজের প্রতি দায়বদ্ধ, আমি এটা বিশ্বাস করি। অনেকে বলেন যে নিজের প্রতি দায়বদ্ধ, আমি কবি, আমি যাই বলতে পারেন, ঠিক আছে, কিন্তু আমি বিশ্বাস করি সমাজের প্রতি দায়বদ্ধতা একজন কবির অবশ্যই থাকা দরকার, এবং সেটাই আমি অন্তত সেটাই মেনে চলি, যে আমি এমন কিছু লিখে ফেলবো না যাতে সমাজের ক্ষতি হয়, বা আমি এমন কিছু বলে দিতেও পারি যেটাতে সমাজের উপকার, হয়তো সমাজ হয়তো সেটা নিয়ে ভাবলো। এইভাবে আমি মনে করি। লাস্ট এই পর্বে একটা জাস্ট প্রশ্ন আনতে চাইবো, যদি এটা র্যাপিড ফায়ারের ঢঙ্গে নয়, এটা অন্যরকম ভাবে। 2021 আমাদের কাছে অনেক প্রত্যাশা নিয়ে এসছে, কারণ 2020 আমাদের সত্যি খুব বাজে কেটেছে এক অর্থে। মানে 20-এ 20 বলা হচ্ছিল, 20-20
বছরে যেন বিষময় হয়ে গেছিল, কোভিড থেকে শুরু করে বিভিন্ন কারণে প্রচুর প্রিয় মানুষকে আমরা হারিয়েছি। তো সেখানে দাঁড়িয়ে 2021-এ পশ্চিমবঙ্গবাসী হিসাবে, ভারতবাসী হিসাবে আপনার প্রত্যাশা? আমি চাইবো প্রত্যেক ভারতবাসী যেন মানে একটা তার নিজের মতো করে সুন্দর করে নিজের ইচ্ছেটাকে বেশি গুরুত্ব দিয়ে নিজের ইচ্ছেটার মানে নিজের ইচ্ছের যে একটা ইচ্ছে পূরণ হওয়ার যে ব্যাপারটা ঝাঁপিটা সেটা যেন সফল হয়। কোনো স্পেসিফিক ইচ্ছা আপনি ভারতবাসী হিসাবে? স্পেসিফিক ইচ্ছে মানে যে যার যা ইচ্ছে সেটাই আচ্ছা। পূরণ যেন হয়, মানে সেই ইচ্ছেটা শুভ ইচ্ছে হতে শুভ হবে। ইচ্ছা। হ্যাঁ, সেই শুভ ইচ্ছেটা যেন পূরণ হয়। আমারও কিছু শুভ ইচ্ছে আছে, তোমারও কিছু আছে। একদম। আমাদের যেন সেই ইচ্ছেগুলো পূরণ হয় এবং সবাই সুস্থ স্বাভাবিক সুন্দর থাকে। এটাই, সুস্থতা তো এখন খুব বড় ব্যাপার, সবচেয়ে বড় মানে ব্যাপার। আসল চাওয়াটাও সেই সুস্থতা। আর পশ্চিমবঙ্গবাসী হিসেবে 2021-এ আপনার প্রত্যাশা? প্রশ্ন মতো বুঝতেই পারছেন একটু। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আমার আমার কথা হচ্ছে কি, যেরকম একটা বড় যে মানে গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের যে মানে গণতন্ত্র যে আছে সেটাকে নির্বাচকরা মানে আমাদের জনগণরা যে গণতন্ত্র এই দেখো আমরা গণতান্ত্রিক, এটা বোঝানোর জন্য যা যা করা দরকার সেটা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি চাইছি সেটা হোক। তার জন্য যাই হতে পারে, whatever the result may be। যে হ্যাঁ না আমি গণতান্ত্রিক একদম, এটা যেন বুঝিয়ে দিতে পারি। গণতন্ত্র যেন গণতন্ত্রের মতো থাকে। হ্যাঁ 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 এইটুকু যেন হয়। দাদা, আজকের এই আমাদের সময়টা যেটা কবিতায় অনেকটা কাটলো, কিছুটা গানে কাটলো, শেষ পর্বে আমি একটা অন্য প্রসঙ্গে আনতে চাইছি। আমরা বাস করছি, আমি এবং আমরা সবাই আধুনিক সময়, ফেলে এসেছি পেছনের সময়। বর্তমান সময়ের আপনার পছন্দের 5জন কবি, আর যে সময়টা ফেলে এলাম সে সমস্ত কিংবদন্তিদের যদি 5জন কবি একটা লিস্ট বানাতে আপনাকে দেওয়া হয়, কোনো এক্সামেই ধরুন, সাপোজ এটা এক্সাম যদিও নয়, লিস্টটা কিভাবে হবে? প্রথমে যদি আমরা পুরোনো দিনটা শুরু করি, যে দিনটা ফেলে এসেছি, যাদেরকে ছেড়ে এসেছি পেছনে, যারা এই পৃথিবীতে আর নেই, 5জন। কবিরা পৃথিবীতে সবসময় আছে না কবি, হ্যাঁ কবি, মানে কবিরা নেই এটা বলা যাবে না, কবি হ্যাঁ একদম। সবসময় আছে। আমার কথাটা সেই অর্থে নয়, যারা অলরেডি পৃথিবীতে ফিজিক্যালি নেই, একটা বলা উচিত ছিল। সেরকম লিস্ট করলে আগেকার দিনে বলতে আগের আপনার পছন্দ যে স্বর্ণযুগ, আমি কাকে ছেড়ে কাকে বাঁচবো, আমার তো সবাই প্রিয়। এখন তবু রবীন্দ্রনাথ 1 নম্বরে, 1 নম্বর, মধুসূদন, তারপরে এরকম করে পরপর 5টা যখন আসবে, সুকুমার রায় অবশ্যই, জীবনানন্দ থাকবেন, জীবনানন্দ থাকবেন, আর একটা জায়গা নজরুল। নজরুলকে ওরা রাখতে ইচ্ছে করছে। নজরুল থাকলেও এটা একটা সময়ের মধ্যে হয়ে গেল, তারপরে যে সময়টা এখানে সুনীল শক্তি বুদ্ধদেব বসুরা শুরু করেছিলেন, তার আরেকটা ফেজ করতে হবে। তারপরে একদম এখন যেটা আছে হ্যাঁ তখন একটা ফেজ করতে হবে। রিসেন্ট টাইমসে যদি রিসেন্ট টাইমসে করলে আপনার খুব পছন্দের, যেমন আপনি আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের, ঠিক আছে, আপনার পছন্দের এরকম 5জন, তাকে নামই হতেই হবে আমার কোনো কথা নেই। অর্ণব পণ্ডের কবিতা আমার ভালো লাগে। অর্ণব পণ্ডা, হ্যাঁ অর্ণব পণ্ডার লেখা আমার ভালো লাগে। তারপর শ্রীজাত লেখাও ভালো লাগে। এখন আধুনিক কবিদের মধ্যে প্রচুর লোক ভালো লিখছেন, এটা একদম আমি সহমত। আমার 2জন বন্ধু আছেন, অঞ্জন দাস, বিপ্লব ভূঁইয়া। অঞ্জন দাসের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত। অঞ্জনকে তো তুমি চেনো, তাদের কবিতাও। বিপ্লব দাসের সঙ্গে অতটা পরিচিতি নেই, কিন্তু অঞ্জন দার আমি ডাইহার্ড ফ্যান, ওদের কবিতা আমার ভালো লাগে। আর একটা জায়গা কাকে দেওয়া যায়, আমাদের আমাদের পাড়ার কবি অভিজিৎকে দেওয়া যাক। অভিজিতের কবিতাও ভালো লাগে আমার। অন্যরকম ঘরানার লেখে, ভালো লাগে তার কবিতা। থ্যাংক ইউ দাদা। তবে আজকে জার্নিটা শেষ করব কিন্তু কথা ছন্দের সঙ্গে সুরকে মিলিয়ে। আমি কিন্তু গান না শুনে আপনার কাছ থেকে আজকে এই পর্বটা শেষ করবো না। একটা গান জীবনের প্রথম আমরা ব্যান্ড করতে গিয়ে লিখেছিলাম, মানে একবারে প্রথম গান আর কি। সেটা এখন তখন শুরু করাটা আমাদের ক্ষমতাকে ছাপিয়ে গিয়ে ওইসব করার ব্যাপার আর কি। তখন খুব ছোট বয়স, তো স্বভাবতই আমরা ওই একটা গানে প্রভাবিত হয়ে গেছিলাম। সেটা ছিল পানসা জলে পানসি ভাষা বলে একটা গান আছে অমর পালের।
সেখানে একটা গান ছিল, সেখানে একটা সুর ছিল আর কি। হুম। সেই সুরের ছায়ায় আমরা একটা নিজেদের মতো করে গান করে ফেলেছিলাম। সেটা হচ্ছে গিয়ে এরকম, মানে সেটা আমি দু লাইন শোনাচ্ছি। গহীন গাঙের নাইয়া রে তুই, নৌকা ভাষা জলে, কণ্ঠে যে তোর সুরের নদী, দিক ভাটিয়াল গানে রে, ভাটিয়ালির গানে, জোয়ার ভাটার টানে রে, জোয়ার ভাটার টানে, জোয়ার ভাটার টানে রে, জোয়ার ভাটার টানে। এইরকম টাইপের কি কিছু ছিল, যেমন অন্তরা টন্তরা তো এই গানটা শুধু একটা কথা আমার মনে হচ্ছিল, এরকম একটা গান আমি মনে হয় কোথাও শুনেছিলাম, গহীন গাঙ্গের নাইয়া রে তোর, হাওয়া নাই তোর পারে। না, গোয়েঙ্গা আগে না, ওটা ছিল ওই পানসি জলে না, পানসা জলে পানসি ভাসে, মেঘ ভাসে আসমানে, অকুল গাঙ্গে ভাসলাম তরি, জোয়ার ভাটার টানে রে, জোয়ার ভাটার টানে। এটা অমর পালের গান। অমর পালের গান ছিল। তো সেই গানটার একটু তার ছায়া নিয়ে অবলম্বনে এটা। আমরা সুরটাকে আলাদা করে, ওইটা জীবনের প্রথম গান করা, মানে কি বলবো, নিজেদের লেখা গান। ওইটা প্রথম ওই 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 গানটা থেকে করেছিলাম। আমার মানুকে প্রথম বলছে, মানু এই গানটা আর গাইবো না, জানো তো, এটা তো সেই সুরটার মতো হয়ে যাচ্ছে, লোক কি যা তা বলবে, ভাই হোক না, এটা তো ভালো লাগছে, তো আমরা করি। না, এই গানটা শুনেছি তো, তখন তোমাদের ওইখানে আয়ুর্বেদ কলেজের কাছে একটা দোকানে আড্ডা হতো, সেই দোকানে আড্ডায় এই গানগুলো মাঝে মধ্যে ভাসতো গানগুলো। আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 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 এই গানগুলো করতাম। ওটা জামাই দোকান ছিল না, ওটা সে কি দোকান, জামাই দোকান ছিল কি, খুব সম্ভবত জামাইয়ের দোকান ছিল। ওগুলো অনেক ছুটির চা দোকান ছিল, হ্যাঁ। তারপর সে দাদুর চা দোকান হলো, তারপর ধনঞ্জয়ের চা দোকান ওদিকে, মানে ওইখানেই ছিল ওই সুরের আড্ডাটা, ওইখানেই হ্যাঁ হতো। ওই ওই চত্বরে মানু গিটার নিয়ে পৌঁছে যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্যাট ওয়াজ আ ফ্যান্টাস্টিক পিরিয়ড। তো দাদা, আমরা আজকের এই জার্নিটা হয়তো শেষ করছি, কিন্তু কবিতা জার্নি তো শেষ হয় না আপনার কথা অনুসারে, এবং সেটা আমি ব্যক্তিগত বিশ্বাস করি। শুরু হলো। কবিরা চিরকাল ছিলেন, তারা ফিজিক্যালি যদি ছেড়েও চলে যান পৃথিবী থেকে, কবিরাই মনে হয় সবচেয়ে লং লিভিং পার্সোনালিটি যারা পৃথিবীতে থেকে যান। এবং রবীন্দ্রনাথ সেই কারণে লিখতে পেরেছিলেন, আজ ইহতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল করে। এবং আমার খুব প্রিয় মানুষ যারা সাহিত্যের জগতে, তাদের মধ্যে একজনের সঙ্গে আজকে এই সময়টা কাটালাম। আমার যারা ভিউয়ার রয়েছেন, যারা কবিতা ভালোবাসেন, কবিদের ভালোবাসেন, এবং আমি জানি তাদের কাছে আজকের এই পর্বটা অন্যরকম একটা অভিজ্ঞতা হয়ে থাকবে। এবং এই পুরো পর্বের জন্য সোমনাথকে আমার তরফ থেকে দাদা আরেকবার থ্যাংক ইউ, এবং ভালো থাকবেন।
you